বিরোধী দলের নেতাদের উপরে আক্রমণ আর রক্ত নিয়ে রাজনীতি এই তৃণমূল জামানায় অনেক দেখা গিয়েছে, কিন্তু এবারে তার নির্লজ্জতার মাত্রা ছড়ালো। রক্তাক্ত হয়ে হাসপাতালে বিজেপির সাংসদ খগেন মুর্মু, বিধায়ক শঙ্কর ঘোষ। মমতা তাদের দেখতে গিয়ে পাল্টা রাজনৈতিক চাল চালতে গেলেন, কিন্তু পারলেন কি? তিনি কি টেক্কা দিতে পারলেন? কোন চাপে তিনি হাসপাতালে চলে গেলেন? আমাদের গর্বের মুখ্যমন্ত্রী তিনি কি জিততে পারলেন? বিজেপির কেন্দ্রীয় নেতারা এবার ঠিক কি পদক্ষেপ করতে চলেছেন? এ নিয়ে আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন পিনাক্কি বলছে। আর মমতার নির্লজ্জ রক্ত রাজনীতির যে ইতিহাস এবং বর্তমান, তার খোঁজ পেতে দেখুন এবং শুনুন পিনাক্কি বলছে। আসলে উত্তরবঙ্গের বন্যায় তো আর ডিভিসিকে দোষ দেওয়া যায় না, তাই ভয় পেয়েছেন মমতা। তিনি নাচানাচি করছিলেন সেই সময়ে কলকাতায় কার্নিভাল নিয়ে, আর সেই সময় ডিভিসির ওপর দোষ চাপানো যায় না এমন বন্যা রাজ্যের একটা বড় অংশকে বিধ্বস্ত করে দিয়েছিল। উত্তরবঙ্গ যে দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার তার প্রমাণও হয়েছে এখানে। আর ওই স্থানীয় মানুষেরা নাকি ক্ষোভে খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের ওপর হামলা করতে এসেছে, এটা প্রথমেই তিনি বলে দিলেন। কিন্তু তাতে যে পরিমাণে রক্তপাত হয়েছে না, তাতে মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন, তার দল ভয় পেয়েছে। তার কারণটা আমি আপনাদের সামনে বিশ্লেষণ করব। ভাইপো অভিষেক বাবুও ভয় পেয়েছেন। কেমন ভয় জানেন? যে ভয়ে মাথায় উঠেছে রক্ত রাজনীতি। শুধু বাংলা নয়, গোটা দেশে শেষ কবে কোন সাংসদকে এইভাবে রাজনৈতিক হামলায় রক্তাক্ত হতে দেখা গিয়েছে? এত বছরের সাংবাদিকতা জীবন আমার, তাতে রাজনীতি নিয়ে দীর্ঘদিন ঘাটাঘাটি করছি, আমার মনে পড়ছে না কোন সাংসদ এইভাবে রক্তাক্ত হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন তাকে সিপিএম এর লালু আলম হাজরায় লাঠির বাড়ি মেরেছিল। তখন তিনি প্রাক্তন সাংসদ ছিলেন না, কারণ 84-তে জিতলেও 89-তে তিনি বড় ব্যবধানে মালিনী ভট্টাচার্যের কাছে হেরে গিয়েছিলেন। আর 1990 সালের 16ই আগস্ট মমতার উপরে ওই হামলা হয়েছিল বলে অভিযোগ করা হয়। তাতে 34 না 43 না 56 কতগুলো যেন সেলাই পড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায়। আসলে সবটাই তো ওনার দাবি। কোনো সরকারি হাসপাতালে তিনি ভর্তি হননি, তিনি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার সেই সময়কার যেসব ছবি পাওয়া যায়, আমি আপনাদের খুঁজে পেতে কয়েকটা আর্কাইভের ছবি দেখাচ্ছি। দেখুন, হামলার ছবি রয়েছে, হাসপাতালে তিনি শুয়ে আছেন, মাথায় হাতে ব্যান্ডেজ বাঁধা ছবি আছে, কিন্তু কোথাও রক্তপাতের ছবি দেখবেন না। কটা সেলাই পড়েছিল তার কোনো প্রমাণ নেই, কোনো প্রেসক্রিপশন নেই, শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি এবং দাবি। সেই সময়ে ওই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আমি নিজে দেখেছি কালো রঙের রুমাল বা অন্য কিছু দিয়ে তিনি মাথায় একটা ব্যান্ডেজ বেঁধে ঘুরতেন, কালো রং, বুঝলেন তো, যার থেকে রক্তের কোনো আঁচও পাওয়া যায় না, আভাসও পাওয়া যায় না। মনে রাখতে হবে তারই আমলে 2019 সালে ওই হামলার 29 বছর বাদে লালু আলম ওই যে আক্রমণের অভিযোগ, তার প্রমাণের অভাবে বেকসুর খালাস পেয়ে যান। কেন? সেই আক্রমণের ছবি দেখিয়ে, হাসপাতালের রিপোর্ট দেখিয়ে তৃণমূল তো পারত প্রমাণ করতে যে লালু আলম তার দলের প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ করেছিলেন, কিন্তু করেননি। বরং ওই 29 বছর বাদে 2019 সালের সেপ্টেম্বরে যখন লালু আলম বেকসুর খালাস পেলেন, তারপরে তিনি তৃণমূলে যোগ দেন, এখনো তৃণমূলেই আছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই যে বিখ্যাত 21শে জুলাই, সেদিনও তার বিরুদ্ধে এই অভিযোগ, তিনি অন্যের মাথা ফাটার রক্ত নিজের শাড়িতে লাগিয়ে নাকি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার দলের লোকেরাই সেটা বলে, সেটা দেখিয়েই তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এবং মনে রাখবেন, বেসরকারি হাসপাতালে, কোনো প্রমাণ নেই। মমতা বরাবরই রক্তের ভক্ত, নিজের রক্ত তিনি দেখাতে যান। এই কিছুদিন আগেই তিনি 24 সালে মমতা নাকি বাড়িতে পড়ে গিয়েছিলেন এবং তার মাথা ফেটে যায়। তার ভাইপো অভিষেক বাবু তিনি পিসিকে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা সব শুরু হবে, এসবের আগেই সেই ফাটা মাথার ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিয়েছিলেন। দেখুন আপনারা সেই ছবিটা।
রক্ত ঝরে পড়ছে মাথা থেকে, 4টে সেলাই পড়েছিল হাসপাতালে। তারপরে তো মিডিয়ায় প্রচার মমতার মাথা ফেটেছে, কিন্তু আজও জানা যায়নি কি করে পড়ে গিয়েছিলেন তৃণমূলের সুপ্রিমো, রাজ্যের মুখ্যমন্ত্রীর মাথাটা ফাটলো কি করে। কিন্তু এটা দেখা গেছে সেই মাথা ফাটার পরে দীর্ঘ সময় ধরে ব্যান্ডেজ বেঁধে এবং কিছুদিন এইখানে একটা লুকোপ্লাস্ট লাগিয়ে তিনি সভা সমিতি রাস্তাঘাট সব জায়গায় ঘুরে বেরিয়েছেন, মিটিং মিছিল সব করেছেন। একবার ভাইপোর চোখের অপারেশন হয়েছে, সত্যি সেই ছবিটা খুব বিভৎস ছবি ছিল। সেই ছবিটা সোশ্যাল মিডিয়ায় দিয়ে তৃণমূল আবেগ কুড়োনোর চেষ্টা করেছে। সেই সময় ভাইপোকে বারবার ইডি সিবিআই ডাকাডাকি করছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম পর্ব আমরা জানি, তার পায়ে চোট লেগেছিল, প্রথমে চোটটা খুব সাধারণ ইত্যাদি বলা হলেও তারপর আস্তে আস্তে সব বাণী বদল হতে থাকে। একসময় বলা হয় বিজেপির লোকেরাই তাকে মেরেছে, তারপর তিনি কি করলেন, পায়ে প্লাস্টার করে গোটা রাজ্যে ভোট করলেন এবং ভোটে জিতে যাওয়ার পর মুহূর্তেই তিনি সেই প্লাস্টার করে ফেললেন। কিন্তু সেই মিথ্যা মেনে নেয়নি নন্দীগ্রামের মানুষ, মিথ্যার জন্য উচিত শিক্ষা দিয়েছিল, হারতে হয়েছিল তাকে নন্দীগ্রামে। মুখ্যমন্ত্রী, এ রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্যও হেরেছিলেন, কিন্তু সেবার বামেরা ক্ষমতা থেকে চলে গিয়েছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন দল জিতছে তিনি হেরে গিয়েছিলেন। তবে এবার এই যে রক্তপাত, খগেন মুর্মু যেভাবে রক্তাক্ত হয়েছেন তার গোটা ভিডিওটা রয়েছে, কিন্তু সেটা না ইউটিউবে দেখানো যাবে না, এতটাই বিভৎস সেই রক্ত। একইভাবে যেভাবে গাড়ি ভাঙচুরের সময় কাঁচের টুকরো ঢুকেছে শিলিগুড়ির বিধায়ক তথা বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষের গায়ে, সেই ছবিও দেখানো যাবে না। তৃণমূল প্রথম থেকে বিষয়টাকে একটা নাগরা কাটার স্থানীয় মানুষের ক্ষোভ বলে দাবি করে, কিন্তু তারপরে তারা খবর পেতে শুরু করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টাকে ঠিক করে দেখছে না। বুঝতে পারছিল যে একটা বড় অ্যাকশন হবেই, কারণ বন্যার ত্রাণ দিতে গিয়ে মানে এরকম প্রাণ নেওয়ার মতো আক্রমণ। আচ্ছা, কেন বিরোধী দলের সাংসদ বিধায়কের ওপর স্থানীয় মানুষের ক্ষোভ থাকবে? তারা তো ক্ষমতায় নেই, ক্ষমতায় তো আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে তো ক্ষোভ তৈরি হওয়ার কথা। কারণ সততার প্রতীক তখন রেড রোডের কার্নিভালে ডান্স করছিলেন, কখনো নায়ক নায়িকাদের হাত ধরে, কখনো আবার নিজেই এরকম করে গরবা ডান্স করছিলেন। আসলে না, বাঙালি প্রেমী বলে মুখ্যমন্ত্রী বলেন, কিন্তু আমি যা দেখছি বাঙালি মরলে উনি নাচেন, মানে নাচতে ভালোবাসেন। কলকাতায় যেদিন বর্ষার জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 12 জনের মৃত্যু হলো, সেই নৃশংস ঘটনার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় ডান্ডিয়া নেচেছিলেন পরের দিনই। তখনও জল থই থই করছে গোটা কলকাতা, প্রচুর মানুষের বাড়িতে জল ঢুকে গিয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক জায়গা, মমতা নাচলেন। আর উত্তরবঙ্গে যখন বন্যা এসেছে, একের পর এক মৃত্যুর খবর আসছে, তখনও তিনি নাচছেন। তিনি কি নাচ দেখালেন, কি আনন্দের নাচ কার্নিভালে। কখনো নায়ক নায়িকাদের সঙ্গে হাত ধরে আগে যাচ্ছেন পিছনে আসছেন, আগে যাচ্ছেন পিছনে আসছেন। আবার তিনি কখনো নায়ক নায়িকাদের পাশে রেখে নিজে নিজেই নেচে উঠলেন। আর তিনি উত্তরবঙ্গে গিয়ে সাফাই দিলেন, আরে কার্নিভাল তো বাংলার গর্ব, বাংলার ক্লাবগুলো তো অপেক্ষা করে থাকে, তার কি কোনো মূল্য নেই নাকি? কোনো দুর্যোগের পর কাজ করতে তো ন্যূনতম সময় লাগে, সেই সময়টা তো আমি নাচছিলাম। আমি তো দুর্যোগ যখন চলছে তখন নেচেছি, দুর্যোগের পর যখন দুর্যোগ মোকাবিলা হবে তখন নাচিনি তো, আমি এসে গেছি। তখন এসে আমি কি করতাম? এই প্রশ্নটা আমাদের গর্বের মুখ্যমন্ত্রী তুলেছেন। সত্যি আপনি কি করতেন ওখানে গিয়ে? ওখানে গিয়ে তো আপনি ডিভিসি কে দোষ দিতে পারতেন না। পরে এবার কি করতে গেলেন? আপনার ভাই অভিষেক বাবু, তার জল কাদায় অ্যালার্জি আছে, কোনোদিনও এই ধরনের বিপদ আপদ রাজ্যে হলে তাকে রাস্তায় দেখা যায় না। তিনি মেঘের আড়াল থেকে টুইট ইত্যাদি করে ক্ষোভ দুঃখ বেদনা অনেক কিছু প্রকাশ করেন, সহানুভূতি। তো আপনিও তো কলকাতায় থেকেই নাচ গানটা করে যেতে পারতেন, উল্টো বেহালা ধরে বাজাতে পারতেন, যেটা করেছেন। পাশে দাঁড়িয়ে যারা হাততালি দিয়েছে তারা বলতেও জানেন না, রাজা তুমি উলঙ্গ বলেছিল একটি শিশু, কিন্তু এরা সেটা বলতে জানেন না, এরা মোসাহেবের দল। কিন্তু তিনি চলে গেলেন।
গেলেন, উত্তরবঙ্গে চলে গেলেন। কেন গেলেন? না গেলে যে রাজনীতিটা করা হবে না, রক্ত নিয়ে বদলা নিয়ে রাজনীতি করতে তিনি ভালোবাসেন। ততক্ষণে বিজেপির সবাই চলে গেছে, শুভেন্দু অধিকারী গেছেন, শ্রমিক ভট্টাচার্য গেছেন, ফাঁকা মাঠ ছাড়া যায় নাকি? তারপর তিনি মহা রাজনীতিটা করলেন, তাদেরই পান্ডা, তার সাগরেদদের হাতে মার খাওয়া খগেন মুর্মুকে দেখতে গেলেন। কেন গেলেন? পাশের ঘরেই থাকা বিধায়ক শঙ্কর ঘোষ, বিধানসভার মুখ্য সচেতক বিরোধী দলের, তাকে কেন দেখতে গেলেন না? কারণ খগেন মুর্মু আদিবাসী নেতা, তাই আদিবাসী ভোট যেটা মমতার হাতে নেই, সেই ভোট ব্যাংকটাকে কাছে টানতে হবে, তো যেটুকু ভোট আছে সেটা ধরে রাখতে হবে। তো আসলে শুনুন, আসলে তিনি ছবি ও ভিডিও তুলতে গিয়েছিলেন, তার বিজ্ঞাপন দিয়ে পোষা সংবাদ মাধ্যমগুলো কি দেখাবে, কি নিয়ে তারা প্রচার করবে যে আমাদের মুখ্যমন্ত্রী কত মহানুভব। তিনি ছুটে গেছেন বিরোধী দলের সাংসদকে দেখতে, রক্তাক্ত সাংসদকে। তার লোকে মেরেছে, তিনি দেখতে গেলেন, গিয়ে বললেন যা হয়েছে হয়েছে, ওই আমি সব ব্যবস্থা করব। আমার মনে হয় খগেন মুর্মু অসুস্থ ছিলেন, তাই সুস্থ থাকলে তিনি গেট আউট বলতেন, যেটা তার ছেলে করেছেন। তার ছেলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোনো কথা নয়, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতেই চাননি। ওই সময়ই তো এই আমাদের ভুটান সীমান্তের কাছে, ভারত ভুটান সীমান্তের কাছে একটি গ্রামে, সেখানে কুমারগ্রামের বিজেপির বিধায়ক মনোজ ওরাও গিয়েছিলেন ত্রাণ দিতে, তার উপরেও হামলা হয়েছে। তিনি যাবেন নাকি? মুখ্যমন্ত্রী যাবেন, আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক, তিনি যাবেন? কটা জায়গায় যাবেন তিনি এই ক্ষতের প্রলেপ দিতে? মুখ্যমন্ত্রী, আপনারও কি মনে আছে 2020 সালের শেষ দিক, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কলকাতায় এসেছিলেন, তারপরে তার ডায়মন্ড হারবারে কর্মী সম্মেলন ছিল, যখন তিনি যাচ্ছেন তখন আক্রমণ করেছিল ভাইপোর লুঙ্গি বাহিনী। সেই আক্রমণে জেপি নাড্ডার গাড়ি ভেঙে তছনছ হয়ে যায়। সেই কনভয়ের সঙ্গে আমি ছিলাম, আনন্দবাজার পত্রিকা অনলাইনের হয়ে আমি সেই কনভয়ে ছিলাম, ওইখানে জেপি নাড্ডার সভা কভার করতে গিয়েছিলাম। মুকুল রায়ের হাতে এমন ক্ষত হয়েছিল যে আংটিগুলো খোলা যাচ্ছিল না হাতের। আঘাত পেয়েছিলেন কৈলাস বিজয়বর্গীয়। দিলীপ ঘোষ যখন সভাপতি ছিলেন তখন কতবার তার গাড়িতে হামলা হয়েছে গোনা যাবে না। সুকান্ত মজুমদারও যখন সভাপতি ছিলেন তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রমিক ভট্টাচার্য আজ থেকে বছর 5 আগে ডায়মন্ড হারবারে ভাইপো বাহিনীর হাতে আক্রান্ত হয়েছিলেন, তার গাড়িটা চুরমার করে দেওয়া হয়েছিল। প্রতিটি নির্বাচন, শেষ প্রতিটি নির্বাচনের পরে বিজেপি কর্মীদের মৃত্যু মিছিল চলছে। তৃণমূলেরও অনেকে মারা গেছে আপনি দাবি করবেন, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে বিজেপি হোক বা তৃণমূল হোক, শান্তি বজায় রেখে সকলের প্রাণ রক্ষার দায়িত্ব তো আপনার হাতে ছিল। কারা হামলা চালায় এবারে তো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখিয়ে দিয়েছেন নাগরাকাটায় হামলা কারা করেছিলেন। সকলেই তো আপনার দলের, সকলেই তো লুঙ্গি বাহিনীর। দেখুন, দুধেল গাইদের নাম দিয়ে শুভেন্দু অধিকারী দেখিয়ে দিয়েছেন। আর আপনি মুখ্যমন্ত্রী কি করলেন? চিকিৎসকরা যেখানে বলছেন এক্সরে করে দেখা গেছে যে খগেন মুর্মুর চোখের নিচের এই হাড়টা ভেঙে গেছে, তখন আপনি বাইরে এসে কি বললেন? একটু কানে লেগেছে, ছোট করে দেখালেন, বললেন ডায়াবেটিস রোগীর তো যে কোনো ক্ষত হলে একটু সময় লাগে। একবার বলতে পারলেন না ডায়াবেটিস রোগীকে এইভাবে ক্ষত করা উচিত নয়? তিনি একজন সম্মানীয় সাংসদ, দুবার লোকসভা ভোটে জিতেছেন। আপনি যখন খগেন মুর্মুকে বলছিলেন যে চিকিৎসার কোনো প্রয়োজন হলে আপনি আছেন, তখন একবার কেন আমার সততার প্রতীক মুখ্যমন্ত্রী, একবার কেন আপনি বললেন না খগেন বাবু আপনার উপরে যারা অত্যাচার করেছে, যারা আক্রমণ করেছিল তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব? কারণ আপনি বলতে পারেননি তখন, কারণ আপনি জানেন পুরোটা করেছে দুধেল গাইরা। বাংলায় তাদের জন্য এসবের লাইসেন্স দেওয়া আছে, চিরস্থায়ী বন্দোবস্ত করা আছে তাদের, তারা করতে পারেন, ছোটখাটো ঘটনা তারা ঘটান। তবু বলছি মমতা বন্দ্যোপাধ্যায় চাপে আছেন, ভীষণ চাপে, আর তার জন্যই তিনি হাসপাতালে ছুটেছেন। দেখুন, রক্তাক্ত খগেনের ছবি যখন প্রকাশ্যে এলো তখন তৃণমূল এটাকে জনরস বলে চালাতে চাইছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে পৌঁছে প্রথম বললেন এই ঘটনা কাম্য নয়,
এরপরে ক্যামাক স্ট্রিটে অভিষেক বাবুর যে দপ্তর, সেই দপ্তর থেকে দলের লাইন নির্ধারিত করে দেওয়া হয়, আর কেউ জনরোষ বলবেন না, এটাকে কাম্য নয় বলুন। তারপর থেকে সাংবাদিক বৈঠকে, সোশ্যাল মিডিয়ায় সবাই বলতে শুরু করলেন হামলা কাম্য নয়। কেন জানেন? মমতা বুঝে গেছেন একজন সাংসদের এমন রক্তাক্ত ছবি সারা দেশে ছড়িয়ে পড়েছে, এটা মুশকিল হবে। মমতা জানতে পেরেছেন, তিনিও তো সাংসদ ছিলেন, পার্লামেন্টে প্রিভিলেজ মোশন এলে তার ইন্ডিজোটের কোনো বন্ধু তার পাশে দাঁড়াবেন না, কারণ একজন সাংসদকে এইভাবে রক্তাক্ত করার অধিকার নেই, এটা স্বাধিকার ভঙ্গের মধ্যে পড়ে। অনেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন। তারা ভাবছেন তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল সরকার, এদের প্রতি মোদী শাহুদের কোনো দুর্বলতা রয়েছে? নরেন্দ্র মোদী কিন্তু তার দলের সাংসদের উপরে এই হামলায় সরাসরি তৃণমূলকে দায়ী করে বিবৃতি দিয়েছেন। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করেও বিবৃতি দিয়েছেন। প্রধানমন্ত্রী হয়ে এটা কি করে করেন? প্রধানমন্ত্রী কিন্তু পিএমওর টুইটার হ্যান্ডেল থেকে বা এক্স হ্যান্ডেল থেকে বার্তা দেননি, তিনি ব্যক্তিগত জায়গা থেকে দিয়েছেন। তিনি কিন্তু বিজেপি নেতাও, তিনি বিজেপির সংসদীয় দলের প্রধান, তার এক সাংসদকে আপনি রক্তাক্ত করেছেন, মানে আপনার দল রক্তাক্ত করেছে। কিন্তু দিদি আপনি বলুন, কবে শেষ কবে কোন সাংসদকে ভারতের যে কোনো প্রান্তে এমন রক্তাক্ত হতে দেখেছেন? আপনি নিজের কথা বলবেন, কিন্তু আমি আগেই বলেছি, আবারও বলছি, সেই লালু আলাবের আক্রমণ থেকে নন্দীগ্রামের পা ভাঙা, কোনো কিছুর প্রমাণ আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি, আক্রমণের প্রমাণ কেউ দেখেনি। লোকসভার স্পিকার ওম বিড়লা ইতিমধ্যে রিপোর্ট চেয়েছেন, কিরণ রিজিজু রাজ্যে এসেছেন, এসবগুলো কিন্তু চাপ। কিরণ রিজিজু কিন্তু সংসদ বিষয়ক মন্ত্রী, এনআইএ তদন্তও চেয়েছে বিজেপি। এরপরেও আমি জানি, এরপরেও বিজেপির নিচের স্তরের কর্মীদের মনে প্রশ্ন রয়েছে, খগেনের উপরে হামলার পর আদৌ কি কেন্দ্রীয় স্তরে কোনো বড় পদক্ষেপ করা হবে? করা হলেও কি হবে? অনেকেই বলছেন, এটাও বলছেন যে বাম আমলে যদি এটা হতো, তৃণমূলের কোন সাংসদের ক্ষেত্রে এটা হতো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি কি করতেন, এই তুলনাও অনেকে টানছেন। এটা বলা হচ্ছে, একজন সাংসদ যখন নিরাপদ নন, তখন বুথ স্তরের কর্মীরা কিভাবে কাজ করবেন, কি করে বিএলএরা এখানে এসআইআর এর কাজ করবেন, নানা প্রশ্ন বিধানসভা ভোটের সামনে উঠছে। আর এইসব প্রশ্ন ওঠাতেই আমার মনে হয়, এবং সমাজ মাধ্যমে যেভাবে বিজেপি কর্মী নেতারা সরব হচ্ছেন, তাতে আমার মনে হয় এবার বিষয়টাকে খাটো চোখে দেখার ভুল করবেন না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তবে এটাও মনে রাখতে হবে, একটা একনায়ক তান্ত্রিক আঞ্চলিক দলের নেত্রী মমতা যা পারেন, দেশের কোনো জাতীয় দল, কোনো দায়িত্ব জ্ঞান সম্পন্ন রাজনৈতিক দল সেটা করতে পারে না। সরাসরি বদলার রাজনীতি করতে পারে না, তাদের পদ্ধতি মেনে চলতে হয়। কথায় কথায় যারা 355 356 ধারার প্রয়োগ হচ্ছে না বলে দাবি তুলছেন, তাদেরকে বলি, তাতে মমতার সুবিধাই বাড়বে। রাষ্ট্রপতি শাসন কোনো সমাধান নয়। আর পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতারা কি করলেন সেদিকে তাকিয়ে থাকলে অত্যাচারী, নির্মম, রক্তখেকো এই তৃণমূল সরকারকে সরানো যাবে না। তৃণমূলকে সরাতে হলে রাজ্যের মানুষকে নিজের পায়ে দাঁড়াতে হবে, কারো মুখাপেক্ষী না হয়ে। সেটাই গণতন্ত্রের নিয়ম। কেউ হাতে করে মামাবাড়ির মোয়ার মতো পরিবর্তন এনে দেয় না, পরিত্রাণ এনে দেয় না। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আরো বেশি করে আমাদের সরব হতে হবে এই অত্যাচারের বিরুদ্ধে, এই রক্ত রাজনীতির বিরুদ্ধে। সাধারণ মানুষের পাশাপাশি আমি বিজেপি কর্মীদের উদ্দেশ্যও বলবো, নেতারা কি করবেন সেদিকে তাকিয়ে থাকলে পরিত্রাণ মিলবে না। নিজেদের দায়িত্ব নিজেদের নিতে হবে। গত নির্বাচনে, মানে লোকসভা নির্বাচনে যখন 400 পারের ডাক দিয়েছিল বিজেপি, তখন যারা আমরা
তৃণমূলকেই আরো শক্তিশালী করেছি, তখন তারা কেন ভাবেনি আমরাও কি আমাদের দায়িত্ব পালন করেছিলাম? নিয়োগ দুর্নীতি, যাকে তাকে চাকরি দেওয়া, চাকরি বিক্রি করা থেকে শুরু করে কত কিছু সব জানতাম আমরা। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের কথাও আমরা জানতাম। তারপরেও আমরা তৃণমূলকে বেছে নিয়েছিলাম, একটা বড় অংশের মানুষ তাই করেছেন। তবে আমি আপনাদের বলছি, প্রধানমন্ত্রী যখন তার ব্যক্তিগত এক্স হ্যান্ডেল থেকে বার্তা দিয়েছেন তখনই আমার মনে হয়েছে, কিরণ রিজিজুকে যখন পাঠিয়েছেন তখনও আমার মনে হয়েছে, এবং আমি বলছি এই যে খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের ওপর হামলা, তার জল থুড়ি রক্ত অনেক দূর গড়াবে। এই আলোচনা যদি যুক্তিযুক্ত মনে হয় তবে কমেন্টে লিখবেন আপনার কথা, আর ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।